আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই মুহূর্তে এই ভিডিওটাতে ক্লিক করছো, মানে ভিডিওটা দেখার চিন্তা ভাবনা করছো, আমি ধরে নিচ্ছি যে তোমার অ্যাসাইনমেন্টের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের ঘর নম্বরটাতে তোমার কনফিউশন আছে, সন্দেহ আছে। এই কারণেই তুমি এই ভিডিওটাতে ক্লিক করছো। তো যাই হোক, তোমাকে আমি স্বাগত জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আসলে ভিডিওটা করতে চাইনি, ভিডিওটা একটু লম্বা হবে। অনেক ধরনের কনফিউশন দেখা দিয়েছে স্টুডেন্টদের মধ্যে যে আসলে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা কি হবে। এক একজনের এক এক রকম অ্যান্সার আসছে। আমার এক স্টুডেন্ট গতকালকে ফোন করে বললো যে স্যার, আমি তো 2টা অ্যাসাইনমেন্ট লিখে রাখছি, কোনটা জমা দিব? যে কেন 2টা কেন লিখে রাখছো? তা ও বললো যে স্যার, একটাতে তো আমার 10টা পাতা আসছে, আরেকটাতে আসছে 20টা, তাহলে এখন আমি কোনটা জমা দেবো? আমি 2টাই লিখে রাখছি। তো আমি তখন বলছি যে না, তোমার একটাও জমা দেওয়া যাবে না। কেন একটাও জমা দেওয়া যাবে না? কারণ হইলো তোমার ঘ নম্বরটা প্রবলেম আছে। ঘ নম্বর মনে করো যে কোনো একটা রাইট হবে, 20টা বা 10টার মধ্যে যে কোনো একটা তো হবেই, কিন্তু তোমার যে ঘ নম্বর আছে, ঘ নম্বরটা কিন্তু আমি বলে দিতে পারি যে ওইটা তোমার ভুল। অর্থাৎ তোমার এই অ্যাসাইনমেন্ট ওইভাবে জমা দেওয়া যাবে না। তোমার ঘ নম্বরটা ঠিক করে তারপরে জমা দিতে হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি গ নম্বরটা নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না। শুধু এইটুকুই বলি যে গ নম্বরে তোমাদের যাদের 10টি বের করছো, ওইটা তোমাদের ঠিক রাখো। মানে 10টি কাগজ সর্বনিম্ন বলছে, এই জন্য আমি বলছি 10টি। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, ওটা নিয়ে কথা বললে আরো অনেক বড় হবে ভিডিওটা। আমি ভিডিওটা খুব বেশি লম্বা করতে চাই না। আমি শুধু আলোচনা করব ঘ নম্বরটা নিয়ে। ঘ নম্বরটাতে বলছে যে তোমার যে নির্ণীত পরিমাপ, তোমার যে নির্ণীত মান, এটা কতটুকু সূক্ষ্ম, এটা বের করতে বলছে। এইটা নিয়েই আমি এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তো এই জিনিসটা বুঝতে গেলে আসলে আমাদেরকে আরো অনেকগুলো জিনিস বুঝতে হবে, অনেকগুলো বিষয় জানতে হবে। তো তোমাদের যদি সময় থাকে, ধৈর্য থাকে, তাহলে ভিডিওটা দেখো। আর যদি মনে করো যে না, তুমি যেটা লিখছো অলরেডি লিখে ফেলেছো, ওইটাই তুমি জমা দিবে, আর লিখতে চাও না, তাহলে তোমার ভিডিওটা দেখার প্রয়োজন নাই। আচ্ছা, এখন একটা জিনিস বলি যে মনে করো একটা মিথ্যা একটা ঘটনা। এই মিথ্যা ঘটনাটা যদি 90% লোক বলে যে এটা সত্য, তাহলে কি সত্য হয়ে যাবে? আসলে দেখা যাচ্ছে যে একটা ঘটনা মিথ্যা বা ভুল, এই ভুলটাকে যদি 90% বা 95% লোক বলে যে না, এই ভুলটা ভুল না, এটা ঠিক, তাহলে কি ভুলটা ঠিক হয়ে যাবে? না, কখনোই না। একজনও যদি না বলে ভুলটা ভুলই থাকবে, ঠিকটা ঠিক থাকবে, মানে সঠিকটা সঠিকই থাকবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, ঘ নম্বরের যে অ্যাসাইনমেন্ট করেছো তোমরা, অনেক স্টুডেন্টদের সাথে আমার কথা হয়েছে, তাদের অলমোস্ট সবারই ঘ নম্বরটা ভুল হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি ইন্টারনেটে একটা পোল ক্রিয়েট করেছিলাম 2 দিন আগে, যে অ্যাসাইনমেন্টটা, পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টটাকে তুমি কি সঠিক মনে করো কিনা। যে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন চ্যানেলে যে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের যে সলিউশন দেওয়া হয়েছে, এটা তুমি সঠিক মনে করো কিনা, হ্যাঁ অথবা না। তো দেখা যাচ্ছে 90% স্টুডেন্ট বলছে যে হ্যাঁ, মানে এটা সঠিক মনে করি। আবার 10% স্টুডেন্ট কিন্তু বলছে যে না, আমি সঠিক মনে করি না। তার মানে এখান থেকে বোঝা গেল এখনো কিছু স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা এখনো একটু ডিপলি চিন্তা করে, মানে পদার্থবিজ্ঞান বা যে কোনো বিষয় নিয়ে ডিপলি ভাবে, চিন্তা করে, আপেক্ষিক ত্রুটি জিনিসটা বুঝে, চূড়ান্ত ত্রুটি জিনিসটা বুঝে। এরকম স্টুডেন্ট এখনো বাংলাদেশে কিন্তু 10% আছে। ঠিক আছে, এই লকডাউনের মধ্যে কোনো ক্লাস নাই, প্রাইভেট নাই, লেখাপড়া নাই, তারপরেও কিন্তু 10% স্টুডেন্ট আমার কাছে মনে হলো যে এরা কিছু পড়াশোনা করছে বিভিন্নভাবে, অনলাইন থেকে হোক, ইউটিউব থেকে হোক, বই নিজে নিজে পড়েই হোক, যেভাবেই হোক, এরা 10% স্টুডেন্ট আমার কাছে মনে হলো এরা কিন্তু ভালোভাবেই বই পড়ছে। আরেকটা স্টুডেন্ট দেখলাম যে এক জায়গায় কমেন্ট করছে যে আমার কাছে এটাই মনে হচ্ছে, কিন্তু আমি বলার সাহস পাচ্ছিলাম না। মানে কি? মানে হলো যে সঠিকটা কোনটা এটা কিন্তু অনেকেই ভাবতেছে, কিন্তু সকল স্টুডেন্ট যেহেতু ভুলটা নিয়ে আসে, 2-1 যে সঠিকটা ভাবতেছে, এইটা কিন্তু সে বলার সাহসও পাচ্ছে না, এই অ্যাসাইনমেন্টটা সে জমা দেওয়ারও সাহস পাচ্ছে না। তো যাই হোক, আমি আসলে অনেক কথা বলছি, তোমাদের হয়তোবা ধৈর্য হারিয়ে ফেলবা। আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা দেখো, প্রশ্নটা আমি একটু বলতে চাচ্ছি। প্রশ্নটাতে 2টা জিনিস, এই প্রশ্নটা নিয়েই কিন্তু কনফিউশন আছে 50% স্টুডেন্টের মধ্যে। সারা বাংলাদেশের 50% স্টুডেন্টের মধ্যে কনফিউশন আছে শুধু প্রশ্নটা নিয়ে। যেমন প্রশ্নটাতে বলছে যে একটা কাগজের প্যাকেটের গায়ে লেখা আছে
120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার বর্গমিটার। তারপরে লেখা আছে তোমার নির্ণীত মান কতটুকু সূক্ষ্ম। এই হলো প্রশ্নটা এরকম। তো এই দুইটা জিনিসের মধ্যেই কনফিউশন। আসলে এইটার নির্ণীত মানের সূক্ষ্মতা নির্ণয় করতে বলছে, নাকি যে জিনিসটা বাজার থেকে তুমি কিনে আনছো দোকান থেকে, যেটাতে লেখা ছিল 160 গ্রাম পার বর্গমিটার, এইটার সূক্ষ্মতা নির্ণয় করতে বলছে। এই জিনিসটার নিয়েই অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে যে আসলে আমরা এইটার নির্ণয় করব না এইটার নির্ণয় করব। আচ্ছা, এখানে বলছে যে তোমার নির্ণীত মান কতটুকু সূক্ষ্ম। আচ্ছা, এখানে যে প্যাকেটের গায়ে লেখা আছে 120 প্লাস মাইনাস 5 বা প্লাস মাইনাস 5.5, এইটা কি তুমি নির্ণয় করছো? এইটা নির্ণয় করতে বলছে তোমাকে? বলে নাই তো। এটা একটা উদাহরণ ছিল, উদাহরণ দিয়ে এখানে বুঝাইলো যে এটার নির্ণীত মান ছিল 120 এবং এখানে 0.5 হলো ত্রুটি। এটা প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, এবং ত্রুটির বিষয়টা এরকমই, তোমরা জানো। এটা নিয়ে আসলে বেশি কথা বললে আরো লম্বা হবে ভিডিও। তারপরেও আমি আপেক্ষিক ত্রুটি নিয়ে দুইটা কথা বলবো, তোমাদের একটু সময় আমি লস করাবোই। আচ্ছা, যে জিনিসটা আমি বলছি যে এইটা কিন্তু আসলে নির্ণয় করতে বলে নাই, এটা একটা উদাহরণ ছিল, এবং এখান থেকে বুঝাইলো যে 0.5 এটা হলো চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। এবং এখান থেকে যদি বিয়োগ করি তাহলে এর মানটা সর্বনিম্ন মান 119.5 হবে, সর্বোচ্চ মান 120.5 হবে। এই জিনিসগুলো একটু বুঝাইলো। তোমাদের যদি খেয়াল হারিয়ে যায়, বইয়ে তো এই জিনিসগুলো আছে, মনে করো তুমি ভুলে গেছো, তোমাদেরকে একটু খেয়াল করে দিছে দিয়ে যেই জিনিসটা বলছে যে তোমার নির্ণীত মান কতটুকু সূক্ষ্ম, এইটা কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো তোমার নির্ণীত মান মানে তো এইটা, তুমি তো এইটা নিয়ে তোমার কাজ। 160 গ্রাম পার বর্গমিটার যে কাগজটা তুমি বাজার থেকে কিনে আনছো, ওইটা তুমি মাপছো। তো মাপার সময় তোমার প্রাপ্ত মান কতটুকু সূক্ষ্ম হলো, এইটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। তো আসলে আমাদের এইটার সূক্ষ্মতা নির্ণয় করতে হবে, এটা কিন্তু না। তাহলে দেখা যাচ্ছে যে আমার পরিচিত 70% থেকে 80% স্টুডেন্ট এইটার সূক্ষ্মতা নির্ণয় করছে। তার মানে মান কত আসছে, কত পার্সেন্ট সূক্ষ্মতা আসছে, কত পার্সেন্ট ত্রুটি আছে, এইসব আলোচনায় আমি যাবই না। আমি ডাইরেক্ট বলে দিব যে প্রশ্নটা আসলে ওইটা না, প্রশ্নটা হলো এটা, বাস। আচ্ছা, এখন আসি আপেক্ষিক ত্রুটি সম্পর্কে দুইটি কথা বলবো। আমি বলছি যে তোমাদের একটু সময় আমি লস করাবো। আচ্ছা, সেটা হলো, মনে করো আপেক্ষিক ত্রুটি রাশিটার আসলে প্রয়োজনটা কোথায়। মনে করো বাজার থেকে তুমি 5 কেজি চাল কিনছো, 5 কেজি, কিন্তু ওই চাল তুমি বাড়িতে এনে মাপছো, মাপে দেখো যে 4 কেজি হয়েছে, মানে 1 কেজি কম। চাল দেখা যাচ্ছে যে চাল 1 কেজি কম, 1 কেজি চাল কম মাপছো, নিয়ে আসছো 4 কেজি, কিন্তু 1 কেজি চাল কম। আচ্ছা, আবার তুমি আরেকদিন বাজার থেকে 200 কেজি চাল আনছো, এই 200 কেজি চাল মাপে দেখতেছো এখানেও 1 কেজি কম, এখানেও 1 কেজি কম। এই উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি যখন আপেক্ষিক ত্রুটি পড়াই, কেন আপেক্ষিক ত্রুটি রাশিটার দরকার। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো তো, এখানেও 1 কেজি কম, এখানেও 1 কেজি কম, তার মানে সমান মনে হচ্ছে যে এখানেও ইনিও যে অপরাধ করেছে, ইনিও একই অপরাধ করেছে। মানে 200 কেজি চাল যিনি দিছে উনি 1 কেজি তোমাকে কম দিছে, আবার যিনি 5 কেজি চাল দিছে উনিও 1 কেজি কম দিছে, মনে হচ্ছে যে দুইজনের অপরাধ সমান না। আসলে এখানে এইটুকু বোঝার জন্য আমাদের পদার্থবিজ্ঞানী হওয়ার দরকার নেই, পদার্থবিজ্ঞান পড়ারও দরকার নেই। আমরা তো সহজেই বুঝি 5 কেজিতে 1 কেজি কম দিছে, আর ইনি 200 কেজিতে 1 কেজি কম দিছে, তাহলে ইনি কিন্তু ডাকাতি করছে। 5 কেজিতে 1 কেজি কম মানে কি ডাকাতি করছে। তো যাই হোক, এখন এই জিনিসটা কোনটার আসলে কোথায় কতটুকু ত্রুটি হইল, এইটুকু জানার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার এক্ষেত্রে আপেক্ষিক ত্রুটিটা কত, এক্ষেত্রে আপেক্ষিক ত্রুটিটা কত, এটা বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় ত্রুটিটা বেশি হয়েছে। এমনিতে চূড়ান্ত ত্রুটি, এটা হলো চূড়ান্ত ত্রুটি, এই 1 কেজি আর এই 1 কেজি এগুলা হলো চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি দুইখানেই সমান। তো দুইখানে চূড়ান্ত ত্রুটি সমান হওয়ার পরেও আপেক্ষিক ত্রুটি সমান হবে না। কিভাবে, আমি এই জায়গাটায় এই জিনিসটা লিখি, পরে আবার মুছে দেব। এটার ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হবে 1/200 গুণ 100। আচ্ছা, এটা যদি আমরা এই 0 কাটে দিই তাহলে 0.5%, 0.5% আপেক্ষিক ত্রুটি। আর এটাতে কত হবে দেখো, 1/5 গুণ 100, মানে 20% আপেক্ষিক ত্রুটি। তার মানে ইনি ত্রুটি করেছেন 20% আর ইনি ত্রুটি করেছেন 0.5%। এনার ত্রুটির পরিমাণ অনেক কম। তাহলে আপেক্ষিক ত্রুটি না জিনিসটা যদি না থাকতো, এই রাশিটা যদি না থাকতো,
তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। তাহলে তুলনামূলকভাবে এইটা সূক্ষ্ম, এনার পরিমাপটা তুলনামূলকভাবে এই দুইটার মধ্যে সূক্ষ্ম, এনারটা কিন্তু সূক্ষ্ম নয়। তো আমাদের এই জিনিসটা বের করতে বলছে যে আসলে কত পার্সেন্ট সূক্ষ্ম হলো আমার পরিমাপ, তুমি যে বাড়িতে জিনিসগুলো মাপলা এটা তোমার কত পার্সেন্ট সূক্ষ্ম হলো এই জিনিসটা, এবং এই জিনিসটার সূক্ষ্মতা নির্ণয় করতে হবে, এইটার সূক্ষ্মতা নির্ণয় করতে হবে। এটা মনে রাখো, 160 গ্রাম পার বর্গমিটার যে মানটা দেওয়া আছে এই মানটা তুমি নির্ণয় করছো, এবং এই মানে তোমার সূক্ষ্মতা কত এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। এটা মনে রাখো, শুধু দৈর্ঘ্য বা শুধু প্রস্থ বা শুধু ভরের সূক্ষ্মতা কিন্তু নির্ণয় করলে জিনিসটা কমপ্লিট হবে না। আচ্ছা, যাই হোক, তো আমরা কি করব, আমার এখানে যে জিনিসটা দরকার, এখানে ভরকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়েছে। ভর এবং ক্ষেত্রফলে আমার লাগবে, ভরও লাগবে ক্ষেত্রফলও লাগবে। তো প্রথমে আমরা ক্ষেত্রফলের বিষয়টা দেখব, তারপরে ভরের বিষয়টা। তো আমি হিসাব মানে ভিডিওটা দ্রুত করার জন্য আমি হিসাবগুলো অনেকগুলোই লিখে রাখছি, অনেক বেশিরভাগই আমি লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়, আমার ভিডিওটা তৈরি করতে সুবিধা হয়। প্রথমে আমরা কাগজের ক্ষেত্রফল নির্ণয় করব, ভরটা পরে নির্ণয় করব। আচ্ছা, দৈর্ঘ্য নির্ণয়। আমার বাসায় যে ফিতা আছে তা দিয়ে সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপা যায়, তাহলে ত্রুটি হবে ±1 সেন্টিমিটার। এটা তোমরা সবাই জানো যে একটা স্কেল দিয়ে সর্বনিম্ন যতটুকু মাপা যায় ত্রুটির পরিমাণ হবে তার অর্ধেক। এই জিনিসটা সবাই জানো, সব স্টুডেন্ট জানার কথা। এটা যারা সায়েন্সে পড়ো, যারা এবার এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে, তারা কিন্তু এই জিনিসটা জানার কথা, আমি ধরে নিচ্ছি সবাই জানো। তাহলে যেহেতু সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপা যায়, তাহলে ত্রুটির পরিমাণ হবে ±1 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার অর্ধেক। 2 সেন্টিমিটার অর্ধেক হলে ±1 সেন্টিমিটার। এটা প্লাসও হইতে পারে, মাইনাস হইতে পারে, একটু বেশি হইতে পারে, একটু কমও হইতে পারে। মানে বিষয়টা এরকম, তুমি যদি 20 কেজি চাল মেপে নিয়ে আসো 1 কেজি পাথর দিয়ে, তাহলে এই চাউলের পরিমাণ হয় 20.5 কেজি, 20.5 কেজি থেকে 19.5 কেজির মধ্যে হবে, মানে হাফ কেজি কম বা বেশি হইতে পারে। আচ্ছা, এখন আমাদের তো 10টা কাগজ, দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো। আমি প্রথমে লিখছি দৈর্ঘ্য নির্ণয়। দৈর্ঘ্য বরাবর কাগজগুলো আমি বসাইলাম। তো দৈর্ঘ্য বরাবর যদি কাগজ বসাই, এখানে 10টা কাগজ 1 2 3 4 5 6 7 10টা, তাহলে 10টা কাগজ এক দৈর্ঘ্য কিন্তু 75 সেন্টিমিটার ছিল কাগজের, তাহলে একটা কাগজের দৈর্ঘ্য হবে 75 সেন্টিমিটার একটা, তাহলে 10টা কাগজের দৈর্ঘ্য কত হবে? দেখো, 10টি কাগজের দৈর্ঘ্য হবে 75 × 10, আর এর সঙ্গে ±1। যেহেতু আমি যে স্কেল দিয়ে মাপছি সেই স্কেলটাতে 2 সেন্টিমিটারের কম মাপা যায় না, তাহলে আমার দৈর্ঘ্য হবে 75 × 10 মানে 750 এর সঙ্গে ±1। 10টা কাগজের দৈর্ঘ্য, 10টা কাগজের দৈর্ঘ্য। তো 10টা কাগজের দৈর্ঘ্য আমি নির্ণয় করলাম। 10টা কাগজের দৈর্ঘ্য আমাদেরকে কেন নির্ণয় করতে হচ্ছে? আসলে আমরা গ নম্বরে দেখছি যে সর্বনিম্ন 10টা না হইলে কিন্তু আমরা মান বের করতে পারবো না, এই জন্য আমাকে 10টা নিয়েই মাপতে হবে। তাহলে 10টা কাগজের দৈর্ঘ্য যদি এই জিনিসটা হয়, তাহলে একটার দৈর্ঘ্য কত হবে? ওকে 10 দিয়ে ভাগ করি, ওই সংখ্যাকে আমি 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো, 10 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এই জায়গায় অনেকে না বুঝতে পারো, আমি বলি, এখানে 10 কমন নিছি আমি, 750 ±1, 10 কমন নিছি। 10 কমন নিলে এখানে 75 থাকে, আর এককে যদি আমি যেহেতু 10 কমন নিয়েছি, 10 এটাকে ভাগ করে 10 দিয়ে এককে ভাগ করে 0.1 হবে। এই 10 আর এই 10 কাটা, তাহলে 75। এখানে একটা জিনিস ভুল হলো, 75 ±0.1 এত সেন্টিমিটার, মানে একটা কাগজের দৈর্ঘ্য হবে এটা। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। আবার বলছি, 10টি কাগজের দৈর্ঘ্য হলো এই যে এটা, তাহলে একটার দৈর্ঘ্য মানে 10 দিয়ে ভাগ। আচ্ছা, এটা পাইলাম। তার মানে এখানে কি হবে? এখানে হবে কি, এখন একবার যোগ করব, যোগ করলে বড়টা পাবো, বিয়োগ করলে ছোটটা পাবো। তাহলে দেখো, সবচেয়ে বড় দৈর্ঘ্য হবে 75.1, আর সবচেয়ে ছোট দৈর্ঘ্য হবে 74.9। মানে এটা তুমি 0.1 যোগ করলে এটা পাবো, বিয়োগ করলে এটা পাবা। আচ্ছা, গুড। এখন আমরা চলে যাচ্ছি প্রস্থ নির্ণয়। প্রস্থ নির্ণয়ের সময় কাগজগুলো কিন্তু আমরা এই দিক দিয়ে সাজাবো, প্রস্থ বরাবর, এই যে 65 সেন্টিমিটার বরাবর সাজাবো 10টা কাগজ। ঠিক আছে, তোমরা কিন্তু একদম তোমাদের অ্যাসাইনমেন্টে এইভাবে চিত্রটা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে খুব ভালো হবে। তাহলে 10টি কাগজের প্রস্থ কত হচ্ছে? 65 ± × 10 ±1 সেন্টিমিটার। ±1 কেন, এটা নিয়ে আর কোনো কথা নাই। তাই এটা গুণ করলে হয় 65.650 ±1। ঠিক আছে, তাহলে একটির দৈর্ঘ্য কত হবে? এটাকে 10 দিয়ে ভাগ করি, এটাকে 10 দিয়ে ভাগ করলি, 10 দিয়ে ভাগ করলে একইভাবে আমাদের 10 এখানে কমন নিলাম, এই হিসাবটা অলরেডি বলেই দিছি আমি এখানে। তাহলে এখানে ±1 আসলো। তাহলে সবচেয়ে বড় প্রস্থ কত হবে? ও, আরেকটা জিনিস এখানে, তাহলে আমার একটা জিনিস লেখা মিস হয়ে গেছে। তাহলে সবচেয়ে বড় দৈর্ঘ্য এখানে লিখতে হবে, সবচেয়ে বড় প্রস্থ, সবচেয়ে বড়
প্রস্থ, সবচেয়ে বড় প্রস্থ হবে এখানে যখন আমরা যোগ করব 65.1 সেন্টিমিটার। ও সবচেয়ে বড় দৈর্ঘ্য, এটা প্রস্থ না, সবচেয়ে বড় দৈর্ঘ্য মানে যখন যোগ করব। অতএব সবচেয়ে ছোট দৈর্ঘ্য, সবচেয়ে বড়, ও সরি আবার ভুল হইল, সবচেয়ে বড় প্রস্থ এটা। আচ্ছা, তারপরে সবচেয়ে ছোট প্রস্থ, এটা যখন আমরা বিয়োগ করব 64.9 হবে এত সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে সবচেয়ে বড় দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম, সবচেয়ে বড় প্রস্থ নির্ণয় করলাম। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে সবচেয়ে বড় দৈর্ঘ্য, সবচেয়ে ছোট দৈর্ঘ্য, সবচেয়ে বড় প্রস্থ, সবচেয়ে ছোট প্রস্থ। তাহলে সবচেয়ে বড় ক্ষেত্রফল কত হবে? আমি বড় দৈর্ঘ্য আর বড় প্রস্থ গুণ করব। সবচেয়ে বড় ক্ষেত্রফল হবে বড় দৈর্ঘ্য আর বড় প্রস্থ গুণ করছি, গুণ করে এটা হচ্ছে এত বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কয়ার, মানে এটা বর্গ সেন্টিমিটার মনে রাখবা। তো বর্গ সেন্টিমিটার হলে এটাকে আমি বর্গ মিটার করব। তো তোমরা জানার কথা যে বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটার করলে 10,000 দিয়ে ভাগ করতে হয়, মানে 100 স্কয়ার দিয়ে ভাগ করতে হয়। আমি 10,000 দিয়ে ভাগ করছি, যারা জানো ভেরি গুড, যারা জানো না জেনে নিবা। যাই হোক, এটা বর্গ সেন্টিমিটারকে আমি বর্গ মিটার করলাম, মানে সবচেয়ে বড় ক্ষেত্রফল হবে এটা। আর সবচেয়ে ছোট ক্ষেত্রফল কত হবে? সবচেয়ে ছোট, এখানে দেখো ছোট দৈর্ঘ্য, এখানে হলো ছোট প্রস্থ, এই দুটো গুণ করলে আমরা সবচেয়ে ছোট ক্ষেত্রফল পাবো। এবং এটা হলো এই জিনিসটা এত বর্গ সেন্টিমিটার, এটাকে বর্গ মিটার করে নিছি আমি। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। আমি আবার জিনিসটা দেখাই দিচ্ছি। আমি কি করছি, 10টা কাগজের দৈর্ঘ্য বের করছি, এখান থেকে একটার দৈর্ঘ্য, তারপরে সবচেয়ে বড় দৈর্ঘ্য, সবচেয়ে ছোট দৈর্ঘ্য। 10টা কাগজের প্রস্থ বের করছি, বের করার পরে একটা কাগজের প্রস্থ বের করছি, তারপরে সবচেয়ে বড় প্রস্থ, সবচেয়ে ছোট প্রস্থ, তারপরে বড় দৈর্ঘ্য এবং বড় প্রস্থ গুণ করে সবচেয়ে বড় ক্ষেত্রফল বের করছি, তারপরে সবচেয়ে ছোট ক্ষেত্রফল বের করছি। এটা আমি যেহেতু এখন মুছে দেবো, এই জিনিসটা আমার এখন লিখে রাখতে হবে, যেহেতু সবগুলো মুছে দেব আমি এটা লিখে রাখি, কারণ এটা আমার লাগবে। তাহলে এখানে লিখে রাখি সবচেয়ে বড় ক্ষেত্রফল, যেটা সবচেয়ে বড় ক্ষেত্রফলটা হলো 0.488901 এত বর্গ মিটার স্কয়ার, মানে বর্গ মিটার, এত বর্গ মিটার। আর সবচেয়ে ছোটটা হলো 0.486101 এত মিটার স্কয়ার। আচ্ছা, এইটা আমার ক্ষেত্রফল গুলো এখানে লিখে রাখলাম, ঠিক আছে। এখন আমার কি করতে হবে? ভর নির্ণয় করতে হবে। ভর নির্ণয়। আচ্ছা, আমার কাছে যে নিকটি আছে সেই নিকটি দিয়ে 20 গ্রামের বেশি মাপা যায় না, মানে সর্বনিম্ন 20 গ্রাম পর্যন্ত মাপা যায়, মানে 20 গ্রামের বেশি না, 20 গ্রামের কম মাপা যায় না, সর্বনিম্ন 20 গ্রাম মাপা যায়। তাহলে ত্রুটির পরিমাণ হবে এখানে +-10। তোমরা এই জিনিসটা এইভাবে লিখবা আমার কাছে, তাহলে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। যে নিকটি আছে তা দিয়ে 20 গ্রাম এর নিচে ভর মাপা যায় না। অতএব এক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি হবে, এক্ষেত্রে ত্রুটি হবে। অতএব এক্ষেত্রে ত্রুটি হবে +-10 গ্রাম। এটা তোমাদের জানা কথা, ঠিক আছে। এটা তোমার যতগুলোই মাপো না কেন, ফাইনালি ত্রুটিটা হবে +-10 গ্রাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা তো জানি যে আমাদের কাগজ হইল 10টা, এবং গ নম্বরে কিন্তু আমরা 10টা কাগজের ভর বের করেছিলাম, ঠিক আছে। গ হতে পাই 10টি কাগজের ভর সম্ভবত 780 গ্রাম, ঠিক আছে, 780 গ্রাম এটা পাইছিলাম। তো এখন আমি যখন নিকটি দিয়ে 780 গ্রাম মাপবো, তখন আমার ভরটা কত আসবে?
এটার প্লাস মাইনাস 10, এটার সঙ্গে প্লাস মাইনাস 10 হবে, ঠিক আছে, হয় প্লাস 10 হবে না হলে মাইনাস 10 হবে, এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে। অতএব 10টি কাগজের ভর হবে 780 প্লাস মাইনাস 10 গ্রাম। এটা তো এটা কিন্তু 10টি কাগজের ভর, তাহলে একটির ভর কত হবে? অর্থাৎ একটি কাগজের ভর হবে, আমি তো একটি দিয়ে হিসাব করছি, তোমরা ইচ্ছা করলে 10টি দিয়েও শেষ করে দিতে পারতা ক্যালকুলেশনটা, কিন্তু একটি দিয়ে করলে খুব সহজ। দেখো এই সংখ্যাটাকে এখন আমরা 10 দিয়ে ভাগ করব, এত গ্রাম। তো এখানে আমি 10 কমন নেই, 78 যোগ 1 না প্লাস মাইনাস 1/10 কাটা, তাহলে কত হচ্ছে 78 প্লাস মাইনাস 1 গ্রাম। আচ্ছা আমি দেখি যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, 78 প্লাস মাইনাস 1 গ্রাম, একটি কাগজের ভর এটা, প্লাস 1 গ্রামও হইতে পারে মাইনাস 1 গ্রামও হতে পারে। আচ্ছা, অতএব সবচেয়ে বড় ভর কত হবে? সবচেয়ে বড় ভর হবে 79 গ্রাম। আমি যোগ করে দেখাইলাম না, গ্রাম। গ্রামটা তুমি বাংলা দিয়ে লিখতে পারো, এইভাবে জি লিখতে পারো, কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় ভর হলো এত গ্রাম, অতএব সবচেয়ে ছোট ভর হবে কত? 1 বিয়োগ করো 78 থেকে 1 বিয়োগ 77 গ্রাম। ব্যাস, আমরা ভর নির্ণয় করে ফেলছি। আগে কিন্তু আমরা কি বের করছি? আগে আমরা বের করছি ক্ষেত্রফল, এখন আমরা বের করলাম ভর। এখন একটা জিনিস বলি, এই যে 160 গ্রাম পার বর্গমিটার, এটা আসলে 1 গ্রাম পার বর্গমিটার কোনো একক কিন্তু বইয়ে পাবা না, যে এটা আসলে কিসের একক, গ্রাম পার বর্গমিটার, এটা কিসের একক, মানে গ্রাম পার বর্গমিটার দিয়ে কোনো রাশি কিন্তু নাই। যাই হোক, এটা কাগজের একটা মাপ, যে 1 বর্গমিটারের ভর হইল 160 গ্রাম, মানে কাগজটা যদি 1 বর্গমিটার হয় তার ভর 160 গ্রাম। যাই হোক, তো আমাদেরকে কিন্তু এইখানে কিন্তু বলে নাই, ওইখানে কিন্তু কোনো রাশির কথা বলে নাই, বলছে এইটা মান, এটা হলো কাগজটির মান। এই মানটারই তো নির্ভুলতা আমাদেরকে বের করতেছি, তাই না? এইটা মাপতেছি আমরা, ওইটা মাপতে গিয়ে আমাদের কতটুকু সূক্ষ্ম হচ্ছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখো, যে যখন যেই মাপুক না কেন, সূক্ষ্মতার যে হিসাব সেটা কিন্তু সবার ক্ষেত্রে একই, এটা কিন্তু আলাদা হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? সূক্ষ্মতার ক্ষেত্রে বা ত্রুটির ক্ষেত্রে যেই মাপুক না কেন, হিসাব যেটা সেটা কিন্তু সমান। কেউ যদি মাপতে কম বেশি করে সেটা কিন্তু তার ব্যক্তিগত ত্রুটি বলে একটা জিনিস কিন্তু পদার্থবিজ্ঞানে আছে, সেটা আলাদা বিষয়। আমরা ধরে নিচ্ছি এখানে কোনো ব্যক্তিগত ত্রুটি হয়নি, যিনি মাপলেন বা আমি মাপলাম, আমার কোনো ত্রুটি হয়নি, যে ত্রুটিটা হচ্ছে সেটা হলো যন্ত্রের কারণেই হচ্ছে। যে একটা যন্ত্রের এটা নিয়ম আছে যে একটা যন্ত্রের সর্বনিম্ন যতটুকু মাপা হয় তার অর্ধেক ত্রুটি হবেই, ধরে নেওয়া হয় এটা। আচ্ছা, যাই হোক, তো এখন সবচেয়ে বড় ভর এটা, সবচেয়ে ছোট ভর এটা, তাহলে আমার তো এখন মান বের করতে হবে। মান বের করতে গেলে কি হবে? গ্রামকে বর্গমিটার দিয়ে ভাগ, মানে ভরকে ক্ষেত্রফল দিয়ে ভাগ। তাহলে আমার এখানে যে দুইটা ক্ষেত্রফল পাইছি, দুইটা ভর পাইছি, তাহলে এই ভরগুলো আর এই ক্ষেত্রফলগুলো কি, এই ভরগুলোকে এই ক্ষেত্রফলগুলো দিয়ে ভাগ করবো। কোনটা দিয়ে কোনটাকে ভাগ করবো? কোনটা দিয়ে কোনটা, মানে এখানকার বড়টা দিয়ে এখানে বড়টাকে, নাকি এখানকার বড়টা দিয়ে এখানকার ছোটটাকে? মনে রাখো যে আমরা ত্রুটি বের করতেছি, আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো কিছু মাপবো তখন কিন্তু আমরা চেষ্টা করব যে আমার যেন কোনো ত্রুটি না হয়, মানে ত্রুটির পরিমাণ যত কমাইতে পারি এইটা। বাট আমরা যখন এটা ক্যালকুলেশন করব যে আমার ত্রুটি কত হইতে পারে, তখন কিন্তু আমাকে বেশিটা ধরে ত্রুটি হিসাব করতে হবে, তা না হলে কিন্তু হিসাবটা ভুল হবে, হিসাবের বাইরেও আরো ত্রুটি থাকতে পারে। আর বেশিটা নিয়ে যখন তুমি ধরবা তখন আর হিসাবের বাইরে কোনো ত্রুটি থাকবে না। যাই হোক, এগুলা অনেক লম্বা কথা, এগুলা নিয়ে কোনো একদিন একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো এখন সবচেয়ে বড় আমার মান কত হবে? আমার তো মান বের করতে হবে, কিভাবে? ভরকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। সবচেয়ে বড়, অতএব কাগজের সবচেয়ে বড় মান, এইটা লিখে, আমি কাগজের কথাটা লিখি,
কাগজের সবচেয়ে বড় মান কত হবে? বড় মান যদি আমি পেতে চাই তাহলে আমাকে এখানে বড় ঘরটাকে ছোট ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করতে হবে। আবার বলছি, বড় ঘরটাকে ছোট ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করলে আমি বড় মানটা পাবো। তাহলে বড় ঘর কত? বড় ঘর হইল এটা, আর ছোট ক্ষেত্রফল কত? এত বর্গমিটার। তাহলে এটা ভাগ করতে হবে, ঠিক আছে? এটা ভাগ করলে আমরা পাবো 162.5187 গ্রাম পার বর্গমিটার, মিটার স্কয়ার। এটা হলো সবচেয়ে বড় মান, মানে এই যে সাইডের যে ব্যাপারটা, 160-এর যে ব্যাপারটা, ওই জিনিসটা আসছে। তারপর এখন দেখো কাগজের সবচেয়ে ছোট মান। কাগজের সবচেয়ে ছোট মান, সবচেয়ে ছোট মান হবে সবচেয়ে ছোট ঘরকে সবচেয়ে বড় ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। সবচেয়ে ছোট ঘরকে সবচেয়ে বড় ক্ষেত্রফলটা হলো 0.488901 এত গ্রাম বাই বর্গমিটার। তাহলে হবে এটা ভাগ করলে হবে 157.496 গ্রাম পার বর্গমিটার। দেখো আমরা কিন্তু একেবারে অঙ্কের শেষের দিকে চলে আসছি। আমাদের সবচেয়ে বড় মান বের হইল, সবচেয়ে ছোট মান বের হইল। এখন আমরা বের করব চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কেমনে বের করে? যে নির্ণীত পরিমাপ, আমি যে জিনিসটা মাপতেছি সেটা তো এইটা 160 গ্রাম পার বর্গমিটার। এটা হলো আমার নির্ণীত পরিমাপ। পরিমাণ এটাকে বলা হয়, তোমাদের বইয়ে লেখা আছে পরিমাপ করা পরিমাণ, ওটাকে বলা হচ্ছে পরিমাপকৃত পরিমাণ। যাই হোক, পরিমাপকৃত পরিমাণ, এটা থেকে আমরা এগুলো বিয়োগ করলে আমরা চূড়ান্ত ত্রুটিটা পাবো। আচ্ছা, এটা মুছে দিচ্ছি আমি, এগুলো আর দরকার নাই। অতএব চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কিভাবে হবে? এই যে এটা থেকে ওইটা বিয়োগ। এটা কিন্তু পরম মান নিতে হয়, এটা তোমরা জানো অনেকে। অথবা পরম মান যদি নিতে না চাও তাহলে কি করবা? বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে হয়ে যাবে। 587 বিয়োগ হলো 160 এত গ্রাম পার বর্গমিটার। আচ্ছা, এটা বিয়োগ করলে 2.5187 গ্রাম পার বর্গমিটার। এইটা এখানে পরম মানের চিহ্নটা দিতে হবে। এত অথবা আমি বড়টা, এখানে তো দুইটা মান আছে, সবচেয়ে বড়টা থেকে একবার বিয়োগ করলাম, এখন সবচেয়ে ছোট থেকে বিয়োগ করব। বিয়োগ ওইটা দেখো, এখানে কিন্তু বিয়োগের সিস্টেমটা দেখো, আমি সর্বশেষ মানটা থেকে কিন্তু বিয়োগ করছি। এত গ্রাম পার বর্গমিটার। এটা বিয়োগ করলে বিয়োগফলটা আসবে, এটার বিয়োগফল হইল 2.504। তোমরা একটু যোগ বিয়োগ গুলা করে দেখবা, আমার যদি ভুল হয় তাহলে তোমরা কারেকশন করবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি পাইলাম, এখানে একটা, এখানে একটা, দুইটা পাইলাম। তো এই দুইটা যখন চূড়ান্ত ত্রুটি আমরা পাবো, দুইটাই কিন্তু আমাদেরকে নেওয়া যাবে না, এটা তোমরা জানো। বড়টা নিতে হয়। কেন বড়টা নিতে হয় একটু বলি, আবার আরেকটু সময় নেই, তোমাদের আরেকটু সময় আমি লস করাচ্ছি। সেটা হলো, মনে করো একটা ছোট্ট উদাহরণ দেই। এই উদাহরণটা আমি সবসময় দেই আমার যারা স্টুডেন্ট, আমি যাদেরকে ফিজিক্যালি মানে আমার এমনিতে পড়াইছিলাম, তারা এই জিনিসটা জানে। যে তাদেরকে আমি বলছিলাম যে মানে সামনাসামনি সরাসরি আমি যাদেরকে পড়াই তাদেরকে বলছিলাম এই জিনিসটা। মনে করো তুমি রোজা আছো, এখন
ইফতারির সময় খুব বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, যে তুমি আজান শুনতে পাচ্ছ না, আজান শোনা যাবে না, মানে আজান দিবে কিন্তু আজান মসজিদে আজান দিচ্ছে, মসজিদ থেকে তোমার বাড়ি দূরে, তুমি শুনতে পাচ্ছ না। এখন ওখানে তোমরা 3 জন মানুষ ইফতার করতে বসছো। এখন এইখানে কিন্তু ইফতারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কনফিউশন থাকে। কেউ বলে, একজন হয়তো বললো যে আজকে 6:33-এ আজান হবে, একজন বললো 6:34-এ হবে, একজন বললো 6:35 হবে। 3 জনের মধ্যেই কিন্তু একটু কনফিউশন যে আসলে কয়টার সময় আজান হবে। 3 জন 3 রকম টাইম বলছো, আজান কিন্তু শুনতে পাচ্ছ না, আজান হবে কিন্তু তুমি শুনতে পাবা না, মানে ঝড় বৃষ্টি হচ্ছে তো শুনতে পাচ্ছ না। তাহলে এখন তুমি কয়টার সময় ইফতারি করবা? এই 3 জন তো 3 ধরনের টাইম বলছো, তাহলে এখানে কয়টার সময় তুমি ইফতারি করবা? তাহলে যেহেতু তোমার সন্দেহ আছে, 3 জনের মধ্যে একটু কনফিউশন আছে, তাহলে একটা কাজ করি, 6:35-এই করি, এটা তো সর্বশেষ টাইম। এটা যে একজন বলছে 6:35-এ যখন তুমি ইফতারি করবা, তখন কিন্তু আর কারো মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই যে আমরা নির্ধারিত সময়ের আগেই ইফতারি করছি। মানে তুমি যদি শেষ সময়টাতে, সর্বশেষ যেটা আছে ওইটাতে ইফতারি করো, তাহলে কিন্তু একদম কনফিউশন দূর যে না, আমরা নির্ধারিত সময়ের আগে ইফতারি করি নেই, এটা অন্তত পক্ষে শিওর। তো ত্রুটি যখন তুমি হিসাব করবে, একটা ছোট বের হয়েছে, একটা বড় বের হয়েছে, তুমি ত্রুটি যদি বড়টাকে ধরো, তাহলে কিন্তু এর বাইরে আর ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এর চেয়ে বেশি আর কোনো ত্রুটি হওয়ার সম্ভাবনা নাই। আমি বলছি, যখন তুমি প্র্যাকটিক্যালি মাপবা, তখন চেষ্টা করবা সর্বনিম্ন ত্রুটি করার জন্য, আর যখন তুমি ক্যালকুলেশন করবা, তখন তুমি বড় ত্রুটিটা ধরবা, ধরে হিসাব করবা যে হ্যাঁ এত % হইতে পারে, এর চেয়ে বেশি হবে না। আচ্ছা, তাহলে এই জন্য আমরা এখানে লিখবো আমরা বড়টি নেই। চূড়ান্ত ত্রুটির মধ্যে কি করবো? আমরা বড়টি নেই, বড়টি নিব। তার মানে অতএব চূড়ান্ত ত্রুটি, অতএব চূড়ান্ত ত্রুটি হলো 2.5187 গ্রাম পার বর্গমিটার। এটা চূড়ান্ত ত্রুটি। এখন চূড়ান্ত ত্রুটি দিয়ে তো কোনো কিছু বোঝা যায় না, মানে কি ত্রুটির পরিমাণটা কত, ত্রুটির পরিমাপ আসলে কেমন ত্রুটি হয়েছে, বা আমার পরিমাপ কতটুকু সূক্ষ্ম হয়েছে, এটা কিন্তু চূড়ান্ত ত্রুটি দেখে কখনোই বোঝা যায় না। ওই যে 5 কেজি চাল কিনে আনছো, ওখানে ত্রুটির পরিমাণ 1 কেজি, আবার 200 কেজি আনছো, ওখানেও ত্রুটির পরিমাণ 1 কেজি, তো ওই 1 কেজি দিয়ে আসলে আমরা বুঝতে পারি না যে আসলে ত্রুটির পরিমাণ কত। আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তো আমরা এখন আপেক্ষিক ত্রুটি বের করি, এগুলো মুছে দিচ্ছি। অতএব আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কিভাবে বের হয়? চূড়ান্ত ত্রুটিটা উপরে থাকবে, বাই পরিমাপকৃত যে মানটা সেটা নিচে, আমরা তো মাপতেছি 160, এটা নিচে থাকবে, আর এটাকে পার্সেন্ট করতে হবে 100, এই যে পার্সেন্ট হয়ে গেল। যাই হোক, এটা গুণ করে ভাগ করতে হবে, ঠিক আছে? তো এটা গুণ ভাগ করলে 1.574 এত %। এইটা হলো আপেক্ষিক ত্রুটি, মানে তোমার ত্রুটির পরিমাণ এত %, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এখন ওখানে বলছে যে তোমার পরিমাপ কতটুকু সূক্ষ্ম, অতএব আমার নির্ণীত মান সূক্ষ্ম হবে কত %? 100% থেকে এটা বিয়োগ করতে হবে, 100 থেকে বিয়োগ করতে হবে এত %। হ্যাঁ, আচ্ছা, বিয়োগ করলে 98.426%। এইটা আমার নির্ণীত পরিমাণ এত % সূক্ষ্ম। ভাষাটা তোমরা আরো সুন্দর করে গুছিয়ে লিখবা, আমার ভাষাগত ক্ষেত্রে আমার একটু প্রবলেম হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্ট করে ভিডিওটা তোমরা দেখলা। আসলে তোমাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা, ঠিক আছে? তো যাই হোক, এর পরেও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব, আমি সিরিয়াসলি বলছি, চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার। আর আরেকটা জিনিস বলছি, তুমি যখন ভিডিওটা দেখছো, তোমার অনেক বন্ধু হয়তো ভিডিওটা দেখতে পাবে না বা দেখবে না, তারা হয়তো অ্যাসাইনমেন্ট অলরেডি লিখে ফেলেছে, অনেকে মনে করবে দ্যাট লিখছি, যা হয়েছে হয়েছে। আর একটা অনুরোধ থাকবে যে তুমি ভিডিওটা তোমার বন্ধুকে দেখার ব্যবস্থা করবা, তোমার যারা ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে দেখানোর ব্যবস্থা করবা। এখন কিভাবে তাদেরকে দেখানোর ব্যবস্থা করতে পারো?
এটার জন্য তুমি করতে পারো যে ভিডিওটা শেয়ার দিবা, তোমার ফেসবুকে শেয়ার দিতে পারো, অথবা ভিডিওটার লিঙ্ক তোমার বন্ধুর ইনবক্সেও দিতে পারো। যেভাবে হোক তুমি তোমার বন্ধুকে ভিডিওটা দেখাইও। তা না হলে দেখা যাবে যে ও হয়তো কখনো জানবে যে তোমার অ্যাসাইনমেন্টটা এরকম হলো আর ওরটা আরেক রকম হলো, ঠিক আছে? তোমারটা যদি রাইট হয়, তারটা যদি ভুল হয়, সে কিন্তু কোনো না কোনো সময় তোমাকে কিন্তু, তোমার যদি ক্লোজ ফ্রেন্ড হয়, তার কাছে সে কিন্তু তোমাকে প্রশ্ন করবে হয়তো, যে তুই যখন জানতে পারছিস যে এইটা এইভাবে নির্ণয় করতে হবে, আমাকে বলিসনি কেন? এরকম হতে পারে আর কি, আবার নাও হতে পারে। আবার সবাই যে ভুল করছে, সবার যে ভুল হচ্ছে, এটা তো আমি বলছি না, ঠিক আছে? আমি বলছি যে 10% স্টুডেন্ট মনে করতেছে যে আমারটা ভুল। তো আমি এই ভিডিওটা মূলত ওই 10% স্টুডেন্টের জন্য বানাচ্ছি, যারা অনলাইনে দেওয়া বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলোকে ভুল মনে করছে যে 10% স্টুডেন্ট, সেই 10% স্টুডেন্টের জন্যই কিন্তু আমার ভিডিওটা। সবাইকে দেখতে হবে, সবাইকে এইভাবে করতে হবে, এটা কিন্তু আমার কথা না, এটা আমি বলছি না আসলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতেই থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।